আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য বেসিক ক্লাস রেখেছি কিছু। তোমরা এই বেসিক ক্লাসগুলো করার মাধ্যমে তোমাদের ইংরেজি প্রস্তুতি একদম 100 করতে এই বেসিক ক্লাসের মাধ্যমে যদি শুরু করো, ইনশাল্লাহ তোমাদের যাত্রা হবে অনেক সহজতর। চলো আমরা আজকে একটু জেনে নেই এই বেসিক ক্লাসে আমাদের কি কি থাকবে বা কি কি পড়াশোনা করলে তোমার যে এইচএসসি ইংলিশ বা অ্যাডমিশন ইংলিশ বলো বা এসএসসি ইংলিশ বলো, যে কোনো একাডেমিক যে ইংলিশগুলো রয়েছে আমাদের পরীক্ষায় যেটা আসে, ওই পরীক্ষার প্রস্তুতির পূর্বে তুমি যদি এই 4 থেকে 6টা ক্লাস আমরা যেগুলো নিব, এগুলো যদি তুমি করতে পারো, নিঃসন্দেহে তোমার জন্য অনেক বেশি উপকার হবে। এই বেসিক ইংলিশের টপিক আমরা কি কি রাখছি আমরা একবার একটু দেখে নিই, চোখ বুলিয়ে নিই। চলো আমরা এই বেসিক ক্লাস 1-এ তোমাদেরকে আমরা প্রথমে যে বিষয়টা বলবো, তোমরা কোন কোন টপিক সম্পর্কে ভালো ধারণা থাকলে তোমাদের কাছে ইংরেজিটা খুব সহজ মনে হবে, আমরা এই বিষয়গুলো আমরা তোমাদের সামনে একবার বলে দিই। দেখো, পার্টস অফ স্পিচ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে তোমাকে। তুমি টেন্স সম্পর্কে ভালো জানতে হবে, তোমাকে সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তোমাকে ভয়েস সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এই 4টা বিষয় তুমি যদি ভালো করে জানো, তোমার জন্য ইংরেজিটা অনেক সহজ হবে। তুমি ইংলিশের ক্ষেত্রে সবসময় ড্রাইভিং সিটে থাকতে পারবে যে কোনো টপিক আলোচনার সময়, ঠিক আছে? সো আমরা ধাপে ধাপে আমরা তোমাদের জন্য যে প্লেলিস্টটা রেখেছি, ধাপে ধাপে আমরা 4টা টপিকসে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জায়গায় আমি তোমাদেরকে প্রথমে কিছু একটা কথা বলে নেই। দেখো, পার্টস অফ স্পিচ, এটার কিন্তু অনেক ইন ডিটেলস আলোচনা করা যায় চাইলে, বাট আমি তোমাদের জন্য আলোচনাটা এমনভাবে সাজিয়েছি যেইটুকু তোমার প্রয়োজন, বা এসএসসি, এইচএসসি বা অ্যাডমিশনের ইংলিশের বেসিক তুমি দাঁড়ানোর জন্য যেইটুকু প্রয়োজন, তোমাকে শুধু সেইটুকু আলোচনা আমরা রেখেছি, ঠিক আছে? সেইমভাবে টেন্স, সেন্টেন্স, ভয়েস একইভাবে আমরা সহজে 4 থেকে 6টি ক্লাস আমরা নিব। এই ক্লাসগুলোর মধ্যে তোমরা খুব অল্প সময়ে ইংলিশের একটা বেসিক ফাউন্ডেশন তোমাদের তৈরি করে দিব, ঠিক আছে? সো আমরা একদম যে ইন ডিটেলস পড়বো ব্যাপারটা এমন না। এই 4টা 6টা ক্লাসের মাধ্যমে তোমরা আস্তে আস্তে করে বিষয়গুলো জানবে যেতটুকু তোমাদের প্রয়োজন। আমরা একটু পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদেরকে প্রথমে ধারণা দিতে চাই। পার্টস অফ স্পিচ, দেখো ভাইয়া, আমি এই শেষে যে একটা শব্দ আছে সেই শব্দটা থেকে শুরু করি। স্পিচ, স্পিচ মানে তোমরা জানো কোনো বক্তব্য বা কোনো কথা, আমরা সাধারণত স্পিচ বলতে সাধারণত এটাই বুঝে থাকি। ইংলিশ কিন্তু ভাইয়া একটা সাবজেক্ট না, এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, তোমরা সবাই জানো সেটা। গণিত কিন্তু একটা সাবজেক্ট হতে পারে, বিজ্ঞান একটা সাবজেক্ট হতে পারে, বাট ইংলিশটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা। এই ভাষা, মনের ভাব প্রকাশ করার জন্য আমরা কিন্তু ওই বাক্য বলে থাকি। যেমন আমি বলি আমি স্কুলে যাই, এটা কিন্তু একটা বাক্য। তুমি এটাকে স্পিচও বলতে পারো। সেক্ষেত্রে আমরা স্পিচকে যদি একটা সেন্টেন্স হিসেবে ধরে নেই, তাহলে আমরা স্পিচকে যদি একটা সেন্টেন্স হিসেবে ধরে নেই, সেক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স তোমাদেরকে এই জায়গায় লিখে দেখাবো। দেখো, দে প্লে ক্রিকেট, এই যে আমি একটা বাক্য লিখলাম, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। এই বাক্যের মধ্যে আমরা যদি একটু অবজার্ভ করার চেষ্টা করি, এই বাক্যের মধ্যে আমি 3টা পার্ট দেখতে পাচ্ছি, একটা দে, একটা প্লে আর একটা ক্রিকেট। আচ্ছা ভাইয়া, এটা একটা বাক্য, এই বাক্যকে ইংলিশে কি বলে? সেন্টেন্স বলে। আমরা ধরে নিয়েছি স্পিচ মানেই সেন্টেন্স, তাহলে এটা পুরোটা একটা স্পিচ, এটা পুরোটা একটা স্পিচ। এই স্পিচের তুমি 3টা অংশ পেয়েছো, 3টা অংশ পেয়েছো, অর্থাৎ এই স্পিচটাকে আমরা পার্ট পার্ট করলে, মানে অংশে অংশে ভাগ করলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টা অংশ পেয়েছি। এই প্রত্যেকটা অংশকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। ভাইয়া, এত জটিলতায় যাওয়ার দরকার নেই, জাস্ট সিম্পল চিন্তা করো, এটা পুরোটা একটা স্পিচ। এই স্পিচের প্রতিটা অংশই হলো এক একটা পার্টস অফ স্পিচ, কারণ স্পিচটার এক একটা পার্টস।
তার মানে এখানে এই দে প্লে ক্রিকেট একটা স্পিচ, এই স্পিচটার একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, তাহলে আমরা কয়টা পার্ট পেলাম? তিনটা পার্টস পেলাম। তাহলে পার্টস অফ স্পিচ অর্থাৎ এই স্পিচটার বিভিন্ন অংশ, ঠিক আছে। তার মানে আমরা এখানে একটা পার্টস অফ স্পিচ পেলাম, এখানে একটা পেলাম পার্টস অফ স্পিচ, এখানে একটা পার্টস অফ স্পিচ পেলাম। তুমি যদি বলো যে ভাইয়া একটু আমাদেরকে সংজ্ঞা আকারে লিখে দেন, তাহলে আমি যদি ছোট্ট করে তোমাদেরকে এখানে বলি, বাক্যে ব্যবহৃত প্রতিটি মানে প্রতিটি অর্থবোধক শব্দকে এই যে যেমন এক একটা শব্দ, এগুলো ওয়ার্ড, অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, POS আমরা সংক্ষেপে বলছি, পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটা বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে আমরা এক একটা পার্টস অফ স্পিচ হিসেবে ধরে নিয়েছি। আমরা যদি একটু সামনে আগাই, এই পার্টস অফ স্পিচের কিন্তু নাম আছে। ভাইয়া তোমরা ছোটোবেলা থেকে শিখে এসেছো পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। আমি একটু সংক্ষেপে লিখে দিই, পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। দেখো, 1 নম্বরে আমরা কি পড়েছিলাম? নাউন পড়েছি। আমি একটু দ্রুত এগুলো বলে যাই, এগুলো তোমরা সবাই জানো। 2 নম্বরে আমরা পড়েছি প্রোনাউন। 3 নম্বরে অ্যাডজেক্টিভ পড়েছিলাম। 4 নম্বরে আমরা ভার্ব পড়েছি। 5 নম্বরে আমরা পড়েছি অ্যাডভার্ব। 6 নম্বরে প্রেপোজিশন। 7 নম্বরে পড়েছি কনজাংশন। দ্য লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন। ঠিক আছে, তাইলে আমরা এখানে কয়টা পড়েছি? 8টা পার্টস অফ স্পিচ পড়েছি। অর্থাৎ পার্টস অফ স্পিচের প্রকারভেদ আমরা সবাই জানি 8টা। এখানে যদি আমি সহজ করে বলি, একটু সহজ করে যদি তোমাদেরকে বলি, নাউন মানে কি? কোনো কিছুর নাম। নাউন মানে কোনো কিছুর নাম। ভাইয়া এই নামটা কেমন নাম হতে পারে? কোনো মানুষের নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, কাজের নাম হতে পারে। যেমন আমরা বলি না সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, আমরা বলি না অনেক সময়, আমরা বলি না সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। এই সুইমিংটাও কিন্তু একটা নাউনের কাজ করছে। আমরা সাবজেক্টের নামও বলতে পারি, ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তাহলে ফিজিক্সটা কিন্তু এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে নাউন হিসাবে আমরা যে কোনো কিছুর নামকে সাধারণত বোঝাই। তাহলে এই জায়গা লিখলাম কোনো কিছুর নাম। যেমন আমি যদি একটু লিখে দিই তোমাদেরকে, ধরো একটা নাম লিখলাম রাকিব, আমি একটা নাম লিখলাম ফিজিক্স, একটা সাবজেক্টের নাম লিখলাম, ঠিক আছে। দেখো সাবজেক্টের নাম লিখলাম। এরপরে যদি আসো প্রোনাউন, প্রোনাউন কোথায় ব্যবহার হয়, কেন ব্যবহার হয়? যেমন আমরা একটু সামনে যদি একটু যাই, আমি এই জায়গায় লিখলাম রাকিব ইজ মাই ব্রাদার। আবার লিখলাম রাকিব রিডস ইন ক্লাস 7। এই জায়গায় দেখো আমি রাকিব একটা নাম লিখলাম, এই নামটা আমরা নাউন হিসাবে ধরে নিয়েছি। আবার পরের লাইনে গিয়ে আবার রাকিব সম্পর্কে তথ্য দিয়েছি, একইভাবে রাকিবের নামটা উচ্চারণ করেছি। কিন্তু আমার প্রশ্ন হলো, বারবার কেন রাকিবের নামটা উচ্চারণ করব? এই যে নাউনের পুনরাবৃত্তি না হওয়ার জন্য, নাউনটা বারবার উচ্চারণ না করার জন্য আমরা নাউনের পরিবর্তে, এই জায়গায় নাউনের পরিবর্তে আমরা যা লিখব অর্থাৎ সেটাই হলো প্রোনাউন। তাহলে ভাইয়া প্রোনাউন আমরা কি বলবো? প্রোনাউন বলবো নাউনের পরিবর্তে যাহা বসে, নাউনের পরিবর্তে যাহা বসে, যেমন হি, শি, ঠিক আছে, এগুলো আমরা প্রোনাউন হিসেবে ধরে নেই। ঠিক আছে, তার মানে ভাইয়া এই জায়গা থেকে আজকে থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, নাউন যে কথা, প্রোনাউনও সেম কথা। শুধুমাত্র নাউনের পুনরাবৃত্তি না হওয়ার জন্য আমরা প্রোনাউনটা ব্যবহার করে থাকি। আজকে থেকে মাথায় গেঁথে ফেলো, ভাইয়া নাউন যদি কথা বলতে পারে, আমি বলি তুমি বুঝে নিবা প্রোনাউনও কথা বলতে পারে। নাউন যদি হাঁটতে পারে বলি, তাহলে প্রোনাউনও হাঁটতে পারে। যদি বলি নাউন এই জায়গায় বসতে পারে, তুমি ধরে নিবা প্রোনাউনও এই জায়গায় বসতে পারে। তার মানে তোমাকে আমি বারবার বলবো না ভাইয়া এই জায়গায় নাউনও বসে, প্রোনাউনও বসে। আমি বলবো জাস্ট নাউন বসে, তুমি ধরে নিবা প্রোনাউনও বসে।
আশা করি তোমরা কথাটা বুঝছো। মানে নাউনের কাজ যা, প্রোনাউনের কাজ তা। নাউনের পাওয়ার যতটুকু, প্রোনাউনের পাওয়ারও ততটুকু, একবারে ইকুয়াল। ঠিক আছে, তার মানে আমরা এই দুটোকে আমরা চাইলে একটা হিসাবে ধরে নিতে পারি, এবার আসো, এই জায়গায় আমরা দুটো দেখতে পাচ্ছি, একটা অ্যাডজেক্টিভ আর একটা অ্যাডভার্ব। ভার্বের কথা কিন্তু আমি বলিনি, ভার্বটা আমরা এই পাশে আলোচনা করব। একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব, এই দুটোর কাজ হলো ভাইয়া তথ্য দেওয়া। এই দুটোর কাজ কি করা? তথ্য দেওয়া। ভাইয়া কার সম্পর্কে তথ্য দেয়? একটু যদি এরা তথ্য দেয়, কার সম্পর্কে তথ্য দেয় আমি একটু পর তোমাদেরকে বলছি। তাহলে ভাইয়া অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের কাজ কি? তথ্য দেয়, ইনফরমেশন দেয়। একটু আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই বিষয়টা, খেয়াল করো। এই জায়গায় একটু খেয়াল করো, দেখো এই জায়গাটা একটু খেয়াল করো। আমরা এই জায়গায় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ হলো তথ্য দেয়া। ভাই কার সম্পর্কে কে তথ্য দেয় একটু খেয়াল করো। আমি দুটো পার্ট করছি, দেখো একটু খেয়াল করো। আজকে থেকে মনে রাখবা, অ্যাডজেক্টিভ তথ্য দেয় দুইটা জিনিস সম্পর্কে, একটা হলো নাউন। ভাইয়া নাউন সম্পর্কে তথ্য দেয়, তুমি ধরে নিবা তাইলে প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। একটু আগে বলছি না, নাউন যা করে, নাউন যেভাবে বসে, নাউন যা করতে পারে সব প্রোনাউনও করতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ যদি নাউন সম্পর্কে তথ্য দেয়, সেমভাবে প্রোনাউন সম্পর্কেও তথ্য দেয়। তাহলে অ্যাডজেক্টিভের কাজ দুইটা পার্টস অফ স্পিচ সম্পর্কে তথ্য দেওয়া, একটা নাউন আর একটা প্রোনাউন, ভাইয়া অ্যাডভার্ব কার সম্পর্কে তথ্য দেয়? অ্যাডভার্ব তথ্য দেয় অ্যাডজেক্টিভ সম্পর্কে, অ্যাডভার্ব তথ্য দেয় অ্যাডভার্ব নিজের সম্পর্কে, অ্যাডভার্ব তথ্য দেয় ভার্বের সম্পর্কে, অ্যাডভার্ব তথ্য দেয় প্রেপোজিশনের সম্পর্কে, এমনকি অ্যাডভার্ব একটা সেন্টেন্স সম্পর্কেও তথ্য দিতে পারে। তার মানে ভাইয়া পৃথিবীতে শুধু এইটুকু মাথায় রাখবা, অ্যাডজেক্টিভ তথ্য দেয় নাউন প্রোনাউন সম্পর্কে, অ্যাডজেক্টিভ তথ্য দেয় নাউন প্রোনাউন সম্পর্কে, আর বাকি সকল কিছু সম্পর্কে তথ্য দিতে পারে অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্বের গণ্ডিটা অনেক বড়। আর অ্যাডজেক্টিভ শুধু একজনকে নিয়ে বসে আছে, সেটা হলো নাউন প্রোনাউন মানে একজন, ঠিক আছে? তাহলে ওরা শুধু ওদেরকে নিয়ে বসে আছে। অ্যাডজেক্টিভের সাথে মধুর সম্পর্ক কার? নাউন প্রোনাউনের। তাহলে আমরা তোমাদেরকে একটু করে যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, একটু খেয়াল করো। দেখো, রাকিব ইজ এ গুড বয়। এই বাক্যের মধ্যে তুমি দেখতে পাচ্ছ বয়। এই যে বয়টা এটা কোন পার্টস অফ স্পিচ? ভাইয়া এটা একটা নাউন, কোনো কিছু নাম বোঝাচ্ছে, একটা ছেলেকে মিন করছে, তাহলে নাউন। ভাইয়া এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কে বলো তো? গুড। ভাইয়া ছেলেটা কেমন? ভালো। ছেলেটা সম্পর্কে তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। ভাইয়া ইনফরমেশন দিচ্ছে কে? গুড। তাহলে গুড কার সম্পর্কে তথ্য দিয়েছে? নাউন সম্পর্কে তথ্য দিয়েছে। ভাইয়া গুড কার সম্পর্কে তথ্য দিয়েছে? নাউন সম্পর্কে তথ্য দিয়েছে। তাহলে ভাইয়া নাউন সম্পর্কে তথ্য দিলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তার মানে গুড এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। একইভাবে আমি আরও একটা উদাহরণ দিই, একটু খেয়াল করো। হি ইজ ওয়েল। দেখো এখানে এই যে ছেলেটাকে ভালো বলতেছে, হি ইজ ওয়েল, সে ভালো। এই জায়গায় ওয়েলটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে ভাইয়া? কার সম্পর্কে দিচ্ছে? এই যে ছেলেটা সম্পর্কে দিচ্ছে। তাহলে ছেলেটা কোন পার্টস অফ স্পিচ? ছেলেটা প্রোনাউন। তাহলে প্রোনাউন সম্পর্কে তথ্য দিতে পারে কে? এই যে কে দিতে পারে? অ্যাডজেক্টিভ দিতে পারে। তার মানে এই বাক্যে ওয়েলটা হবে অ্যাডজেক্টিভ, কারণ সেটা প্রোনাউন সম্পর্কে তথ্য দিয়েছে। ছেলেটা ভালো, তার মানে আমরা বুঝতে পারছি নাউন প্রোনাউন সম্পর্কে যেই তথ্য দিবে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবার এই অংশে আমরা একটু আলোচনা করি অ্যাডভার্ব কিভাবে তথ্য দিতে পারে, সেটা একটু দেখি। দেখো এই জায়গায় আমরা 1 নাম্বারটা একটু দেখি। দেখো, শি লুকস, দেখো বিউটিফুল, শি লুকস বিউটিফুল। এই জায়গায় বিউটিফুল এই শব্দটা, সুন্দরী, এটা কাকে মিন করছে? ভাইয়া শিকে মিন করছে।
প্রোনাউনকে মিন করছে, তাহলে মেয়েটার সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে মেয়েটার সম্পর্কে, মেয়েটা কে? প্রোনাউন, প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে তাহলে ভাইয়া এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে কি? অ্যাডজেক্টিভ। এখন আমি যদি এই জায়গায় ছোট্ট করে লিখে দিই শি লুকস ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। ভাইয়া ভেরিটা এখন কাকে বলছে? খুব, খুব। খুবটা কি মেয়ে না সুন্দরটাকে একটু বাড়িয়ে বলেছে? খুবটা কি মেয়ে? খুব মেয়ে না ভাইয়া, খুব মেয়ে না, খুব সুন্দরী। সুন্দরীটাকে একটু একটু প্রেশারাইজ করেছে, ধাক্কা দিয়েছে, একটু জোরে দিয়েছে, বাড়িয়ে বলেছে, জোরে বলেছে। তার মানে এই ভেরিটা কার সম্পর্কে তথ্য দিল? অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিয়েছে। ভাইয়া অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিয়েছে, কে দিতে পারে অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য? এই যে অ্যাডজেক্টিভ সম্পর্কে কে দিতে পারে তথ্য? অ্যাডভার্ব দিতে পারে। তার মানে এই ভেরিটা হবে অ্যাডভার্ব। এই ভেরিটা কি হবে? অ্যাডভার্ব হবে। কারণ অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয় কে? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয় কে? অ্যাডভার্ব। আশা করি তোমরা 1 নাম্বারটা বুঝে গেছো। 1 নাম্বারটা আশা করি বুঝে গেছো। দেখো এবার একটু দেখো, আমি একটু করে উপরে উঠাবো এটা। দেখো আমরা এবার আসি, অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে কে? দিচ্ছে অ্যাডভার্ব। এবার বলা হচ্ছে অ্যাডভার্ব নিজের সম্পর্কে নিজেও তথ্য দেয়। এই যে দেখো অ্যাডভার্ব নিজের সম্পর্কে নিজেও তথ্য দেয়। কিভাবে দেয় আমরা একটু খেয়াল করি। দেখো শি, ধরো আমি আগে 3 নাম্বার উদাহরণটা দিয়ে দিই, ভার্ব সম্পর্কে তথ্য দেয়, এটা আগে দিয়ে দিই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো বাচ্চারা। দেখো হি রানস ফাস্ট, এই জায়গায় একটু খেয়াল করো তো ভাইয়া। এই ফাস্ট, দ্রুত, দ্রুত মনে হচ্ছে না? ছেলেটা দ্রুত ভাই, ছেলেটা দ্রুত না, দৌড়টা দ্রুত, দৌড় দৌড়। এই যে দ্রুতটা কিন্তু ছেলেটাকে মিন করে নাই, ছেলেটাকে মিন করে নাই। দ্রুত কাকে মিন করছে? এই তার দৌড়টাকে মিন করছে। ভাইয়া দৌড়টা সম্পর্কে তথ্য দিচ্ছে। ভাইয়া দৌড়টা কোন পার্টস অফ স্পিচ? হি রানস, এটা একটা ভার্ব। তাহলে ভাইয়া ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে ফার্স্টটা। তাহলে ভাইয়া ভার্ব সম্পর্কে কে তথ্য দিতে পারে? ভার্ব সম্পর্কে কে তথ্য দিতে পারে একটু খেয়াল করো, এই জায়গায় একটু খেয়াল করো। এই যে ভার্ব সম্পর্কে তথ্য দেয় কে? অ্যাডভার্ব। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি দেখো একটু খেয়াল করো, এই জায়গা থেকে আমরা বলতে পারি ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে ফার্স্টটা। তাহলে এই ফার্স্টটা হবে অ্যাডভার্ব। এই ফার্স্টটা কি হবে তাইলে? এই ফার্স্টটা হবে অ্যাডভার্ব। তার মানে ভাইয়া আমরা একটু আগে দেখলাম শি লুকস বিউটিফুল, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, কারণ শি সম্পর্কে তথ্য দিচ্ছে। শি লুকস ভেরি বিউটিফুল, ভেরিটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? বিউটিফুল সম্পর্কে, তাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে ভেরিটা হবে অ্যাডভার্ব। এখানে আবার ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে ফার্স্টটা হবে কি? ফার্স্টটা হবে অ্যাডভার্ব। একইভাবে আমরা যদি একটু 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারে কার সম্পর্কে তথ্য দিবে বলছিল? অ্যাডভার্ব নিজের সম্পর্কে নিজে তথ্য দিবে। এই যে দেখো অ্যাডভার্ব নিজের সম্পর্কে নিজে তথ্য দিবে। তাহলে আমরা একটু 2 নাম্বারটা একটু দেখো, এই লাইনটা আমি আবার লিখবো। দেখো হি রানস ফাস্ট, এই লাইনটা যদি লিখি এটাকে তুমি কি বলছো? এটাকে তুমি বলছো অ্যাডভার্ব, এটাকে বলছো ভার্ব। ভাইয়া আমি যদি এখন এই জায়গায় লিখি হি রানস ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, ভাইয়া খুব জোরে। ভাইয়া এই যে দ্রুত, দ্রুতটাকে আরও বাড়িয়ে বলছে, খুব, খুব দ্রুত। তোমাকে খুব দৌড় বলে নাই, খুব সে বলে নাই, খুব দ্রুত বলছে। দেখো খুব দ্রুত বলছে, একটু খেয়াল করো, এটা মুছে যাচ্ছে কেন? আচ্ছা দেখো ভেরি, দেখো এই যে খুবটা কাকে বলছে? ফাস্টকে বলছে, ফাস্টকে বলছে, খুব দ্রুত। তাহলে অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিছে, অ্যাডভার্বকে আরও বাড়াই দিছে।
তাহলে অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দেয় কে? অ্যাডভার্ব নিজের সম্পর্কে নিজে তথ্য দেয়। তার মানে আমরা এই লাইন দ্বারা বুঝে গেলাম অ্যাডভার্ব নিজের সম্পর্কে নিজেও তথ্য দিতে পারে। তাহলে ভাই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয়, অ্যাডভার্ব নিজের সম্পর্কে নিজে তথ্য দেয়, অ্যাডভার্ব ভার্ব সম্পর্কেও তথ্য দেয়। ঠিক আছে, আমরা এবার লাস্ট যে দুটো আমরা দেখেছিলাম, আমরা এই দুটো একটু দেখবো। লাস্ট দুটো কী ছিল? একটা প্রেপোজিশন সম্পর্কে আর একটা সেন্টেন্স সম্পর্কে। আমরা একটু 4 এবং 5-এ চলে যাই। দেখো 4 এবং 5-এ চলে যাই। দেখো একটু খেয়াল করো, 4 নাম্বারটা একটু খেয়াল করো। দ্য ফ্যান ইজ মুভিং অ্যাভাব মাই হেড। এই জায়গাটা একটু খেয়াল করো। এই জায়গায় আমরা একদম যদি খালি চোখে, তোমরা যারা একটু টুকটাক ধারণা আছে, তোমরা জানো প্রেপোজিশন সম্পর্কে জানো, এটা একটা প্রেপোজিশন, না জানলেও জেনে রাখো এটা একটা প্রেপোজিশন। ঠিক আছে, তাহলে এই জায়গায় একটু দেখো, বলা হচ্ছে ফ্যানটা ঘুরছে, মুভিং ঘুরছে আমার মাথার উপরে, আমার মাথার উপরে। অ্যাবাব মানে এখানে উপরে বোঝাচ্ছে, উপরে। ঠিক আছে, উপরে বোঝাচ্ছে, ফ্যানটা ঘুরছে আমার মাথার উপরে। এই জায়গায় যদি আমি লিখে দিই জাস্ট অ্যাবাভ মাই হেড, জাস্ট অ্যাবাভ মাই হেড, একদম আমার উপরে, বরাবর। তাহলে উপরটাকে আরও স্পেসিফিক করে দিয়েছে, একদম আমার উপরে, একদম খাড়াখাড়ি, একদম সোজা। তার মানে এই যে উপরটাকে একটু মডিফাই করলাম জাস্ট শব্দটা দিয়ে। তাহলে উপরটাকে প্রেপোজিশন সম্পর্কে একটু তথ্য দিলাম। উপরে কোথায়? উপরে ওই পাশে উপরে না, আমার বরাবর, একদম জাস্ট অ্যাবাভ। তাহলে এই যে অ্যাভাব উপরে, এই উপর সম্পর্কে তথ্য দিলাম, প্রেপোজিশন সম্পর্কে তথ্য দিলাম, তাহলে সেটাও হবে অ্যাডভার্ব। তাহলে জাস্ট একটা কি? অ্যাডভার্ব। এটা হয়তো অনেকে তোমরা আজকে নতুন শুনেছ, আজকে থেকে মনে রাখবা প্রেপোজিশন সম্পর্কে তথ্য দিতে পারে অ্যাডভার্ব। ঠিক আছে, আমরা একটু 5 নাম্বার যাই, একটু 5 নাম্বার যাই। দ্য লাস্ট ওয়ান ইজ, দেখো সেন্টেন্স। দেখো এই জায়গায় আমরা সেন্টেন্সকে কীভাবে মডিফাই করে আমরা একটু খেয়াল করব, একটু খেয়াল করো। দেখো 5 নাম্বারটা, 5 নাম্বারটা যদি একটু খেয়াল করো, যেমন আমরা বলি না, উই হ্যাভ ওন দ্য গেম, ওন দ্য গেম। এই জায়গায় আমি যদি ফাইনালি লিখি, ফাইনালি, দেখো এই যে একটা বাক্য লিখেছি এখানে, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা ম্যাচটা জিতে গেছি, উই হ্যাভ ওন দ্য গেম ফাইনালি। এই ফাইনালি শব্দটা পুরো বাক্যটাকে মডিফাই করেছে। কিভাবে মডিফাই করেছে? অবশেষে আমরা ম্যাচটা জিতে গেলাম। এই যে অবশেষে একটা রিল্যাক্সের মতো একটা ওয়ার্ড ইউজ করলো, এই ওয়ার্ডটা পুরো বাক্যটাকে মডিফাই করেছে, পুরো বাক্যটাকে মডিফাই করেছে। যার ফলে আমরা বলতে পারি এরকম কোনো বাক্যের শুরুতে যদি এভাবে কমা দিয়ে কোনো একটা ওয়ার্ড লেখে, এটা দেখবা যে পুরো বাক্যটাকে সাধারণত মডিফাই করে, সেটা হয় অ্যাডভার্ব। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। রাকিব ইজ কাইন্ড টু অল, মানে রাকিব সবার সাথে কি দয়ালু মনোভাব নিয়ে চলে। জেনারেলি, আমি এই জায়গায় যদি এই বাক্যের শুরুতে যদি জেনারেলি ইউজ করে দেই, তুমি খেয়াল করো, সাধারণত রাকিব সবার সাথে একটু দয়ালু মনোভাব থাকে। এই যে জেনারেলি দ্বারা সাধারণত দিয়ে পুরো বাক্যটাকে মডিফাই করেছি, তাহলে এই জেনারেলিটা একটা অ্যাডভার্ব। আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে শিখিয়ে রাখি, তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না। আমাদের মনে একটা ধারণা আছে শেষে অ্যালোয়াই থাকলে সেটা অ্যাডভার্ব। শিখে রাখো একটু ভাইয়া, কাজে লাগবে, শিখে রাখো, কাজে লাগবে। দেখো শিখে রাখো, নাউনের সাথে যদি অ্যালোয়াই যুক্ত হয় সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন যেমন আমি বলি মাদার, এই মাদার কিন্তু একটা নাউন। এই নাউনের সাথে আমি যদি অ্যালোয়াই যুক্ত করে দেই তাইলে মাদারলি হবে, MOTHERLY, মাদারলি। এটা কিন্তু এখন অ্যাডজেক্টিভ। ভাই অ্যালোয়াই আছে তাও অ্যাডজেক্টিভ? জি ভাইয়া অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ড, এটা কিন্তু একটা নাউন, এই নাউনের সাথে অ্যালোয়াই যুক্ত করেছি, ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি। এটা কিন্তু এখন অ্যাডজেক্টিভ হয়েছে, কারণ নাউনের সাথে অ্যালোয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ। বাট অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালোয়াই যুক্ত হয়
তখন সেটা হয় অ্যাডভার্ব। যেমন আমরা একটু আগে দেখেছি জেনারেল, এই জেনারেলটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, জেনারেলি হয়েছে, জেনারেলি, তখন সেটা অ্যাডভার্ব হয়েছে, তখন সেটা অ্যাডভার্ব হয়েছে। তাহলে ভাইয়া নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব। আশা করি এই জায়গা থেকে তোমরা যে বিষয়টা বুঝতে পেরেছো, অ্যাডজেক্টিভ মডিফাই করে মানে তথ্য দেয় নাউন প্রোনাউন সম্পর্কে, আর বাকি সকল অর্থাৎ অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, সেন্টেন্স সম্পর্কে তথ্য দেয় অ্যাডভার্ব। এবং দুটোর কাজেই সেম, দুটোর কাজে কি দেওয়া, তথ্য দেওয়া। তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম, একটা হলো আমরা জানলাম নাউন, একটা প্রোনাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। আমরা ভার্ব সম্পর্কে ছোট্ট করে একটু জানবো, কারণ আগামী ক্লাসে তোমাদের লেকচার 2-তে ভার্ব নিয়ে একদম ইন ডিটেলস আমরা আলোচনা করব। একদম সব কিছু আমাদের আলোচনা হয়ে যাবে। সাধারণত কোনো কাজ করা বা হওয়া হলেই আমরা এটাকে ভার্ব বলে থাকি, ঠিক আছে। যেমন এই ভার্বের আবার এই কয়েক রকমের ভার্ব হতে পারে। কোনো কাজ করা বা হওয়া এই অর্থে আমরা সবসময় কি ব্যবহার করি, ভার্ব ব্যবহার করি। যদি একটু আমি তোমাকে বলি, যেমন কিছু ভার্ব থাকে ফিজিক্যালি দেখা যায়, যেমন ধরো রান, গো, সুইম। দেখো এগুলো কিন্তু দেখা যায়, তুমি যে সাঁতার কাটবা এটা দেখা যায়, এই কাজটা কিন্তু দেখা যায়। গো যাওয়াটা কিন্তু দেখা যায়, রান দৌড়ানোটা কিন্তু দেখা যায়। কিন্তু কিছু আছে মেন্টাল কাজ, যেমন থিঙ্ক চিন্তা করা, এটাও কিন্তু ভার্ব, কিন্তু এটা কিন্তু মানসিক, ঠিক আছে। বিলিভ এগুলো কিন্তু দেখা যায় না, ঠিক আছে। কনসিডার করা বিবেচনা করা, দেখো এগুলো কিন্তু দেখা যায় না, ঠিক আছে। আবার অনেকগুলো আছে থাকা অর্থে ব্যবহৃত হয়, থাকা, ঠিক আছে। স্টেট অফ বিইং আমরা বলতে পারি, স্টেট অফ বিইং। যেমন থাকা অর্থে আমরা কী ব্যবহার করতে পারি, যেমন ধরো বি ভার্ব, এম, ইজ, আর যেগুলো আছে এগুলো সবগুলা থাকা অর্থে ব্যবহার করি, ঠিক আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আরও আছে যেমন ধরো রিমেইনস, এগুলো আমরা কী হিসাবে ব্যবহার করি, থাকা অর্থে আমরা ব্যবহার করে থাকি। আশা করি তোমরা বুঝেছো। ভার্ব সম্পর্কে আমরা একদম ইন ডিটেলস আলোচনা করব সেকেন্ড ক্লাসে। মনে রাখবা পার্টস অফ স্পিচের প্রাণ, হার্ট, যেটাই বলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভার্ব। এটার জন্য পুরো একটা বেসিক ক্লাস আমরা রেখেছি, আগামী ক্লাস চোখ রাখো। আমরা একটু সামনের দিকে যাই। দেখো নাউন আলোচনা হলো, প্রোনাউন আলোচনা হলো, অ্যাডজেক্টিভ হলো, ভার্ব হলো, অ্যাডভার্ব হলো, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। একটু খেয়াল করো, প্রেপোজিশনটা একটু বলি, ছোট করে সংক্ষেপে বলবো। আমরা আসলে যতটুকু প্রয়োজন আমাদের বেসিক আলোচনার ক্ষেত্রে, বেসিক ইংলিশ যতটুকু জানলে তুমি সামনে মুভ করতে পারবা, যে কোনো গ্রামার শিখতে তোমার সহজ হবে, আমরা শুধুমাত্র সেইটুকু আলোচনা করছি। দেখো প্রেপোজিশন, এখানে তুমি দেখতে পাচ্ছ পজিশন মানে অবস্থান, আর প্রি মানে পূর্বে। ভাইয়া পূর্বে অবস্থান করে, কার পূর্বে অবস্থান করে? প্রেপোজিশনটা কিন্তু কোনো একটা কিছু পূর্বে অবস্থান করে। কার পূর্বে অবস্থান করে? মনে রাখবা আজকের পর থেকে, নাউনের পূর্বে প্রেপোজিশন অবস্থান করে। ভাইয়া নাউন যে কথা, প্রোনাউনও সেম কথা, মনে থাকে জানো ভাই। নাউন প্রোনাউনের পূর্বে সবসময় প্রেপোজিশন অবস্থান করে। প্রেপোজিশন কার পূর্বে অবস্থান করে? নাউন প্রোনাউনের পূর্বে। যদি আমাকে জিজ্ঞেস করো এটার একটা কাজ বলেন, আমি সাধারণত এটার একটা কাজ বলে থাকি সম্পর্ক স্থাপন করা। তুমি সহজে যাতে বুঝতে পারো, সম্পর্ক স্থাপন করে, তারা সম্পর্ক স্থাপন করে নাউন প্রোনাউনের পূর্বে বসে। ভাইয়া নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্য একটা ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। কিভাবে দেখো, দ্য বুক, দ্য টেবিল ইজ মাইন। এই জায়গায় দেখো দ্য টেবিল এটা একটা অংশ, দ্য বুক একটা অংশ। এই বইয়ের সাথে টেবিলের একটা সম্পর্ক স্থাপন করে দিবে। দ্য বুক অন দ্য টেবিল মানে বইটা টেবিলের উপরে আছে, এই যে একটা সম্পর্ক স্থাপন করে দিল। এমনি যদি অন ছাড়া লিখো তাহলে কিন্তু তুমি দেখো কিছুই হচ্ছে না, দ্য বুক দ্য টেবিল ইজ মাইন হচ্ছে না। কিন্তু সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমরা একটা প্রেপোজিশনের সহযোগিতা নিয়েছি। ভাইয়া প্রেপোজিশন এরপরে কে বসে? নাউন প্রোনাউন। ভাইয়া এখানে তো নাউন প্রোনাউন তো আমি দেখতেছি না। হ্যাঁ আছে, দ্য টেবিল এটা কিন্তু নাউন ফ্রেজ। ভাইয়া নাউন আর নাউন ফ্রেজ কী জিনিস?
একটু অপেক্ষা করো, লেকচার মানে বেসিক ক্লাস 3-তে তুমি বুঝতে পারবা। তুমি এইটুকু জেনে রাখো দ্য টেবিল একটা নাউন, আপাতত এইটুকু জানলে হবে। বেসিক ক্লাস 2-তে ভার্ব, এর পরের ক্লাসে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করলে তুমি বুঝে পাবা। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বইয়ের সাথে টেবিলের একটা সম্পর্ক স্থাপন করেছে। আমরা যদি আরেকটা দেখি, দ্য বয় দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড, এই জায়গায় একটু খেয়াল করো, ফিল্ডের সাথে বয়ের একটা সম্পর্ক তৈরি করব ইন প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে। তাহলে দ্য বয় ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে যে ছেলেটা আছে ও হলো আমার বন্ধু। কিন্তু এই জায়গায় এটা কিন্তু নাউন বা নাউন ফ্রেজ, তুমি আপাতত নাউন ধরে চিনে রাখো, কারণ নাউনের পূর্বে প্রেপোজিশন বসে। ঠিক আছে, আপাতত এইটুকু জানো, এটা হলো প্রেপোজিশন আলোচনা। তাহলে আমরা এইখান থেকে যে আলোচনাটা বুঝতে পারলাম, প্রেপোজিশন পজিশন অর্থাৎ পূর্বে অবস্থান করে, কার পূর্বে? নাউন প্রোনাউনের পূর্বে। এরা কি কাজ? এদের সম্পর্ক স্থাপন করা, বিল্ড আপ করা, এইটার সাথে এটা জোড়া লাগায় একটা সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাব, প্রেপোজিশনের পর আমরা একটু কনজাংশনটা পড়ব। কনজাংশন, ভাইয়া কনজাংশন শব্দটার অর্থই হলো সংযোগ স্থাপন করা। সংযোগ স্থাপন করে। ভাইয়া এরা সংযোগ স্থাপন করে কিভাবে? সংযোগ স্থাপন করে এরা এই পাশের অংশের সাথে এই পাশের অংশ জোড়া লাগায়, কানেক্ট করে দেয়। এটাকে তুমি কানেকটিভ ওয়ার্ডও বলতে পারো। তার মানে কনজাংশনের কাজ হলো জোড়া লাগানো, এই পাশের সাথে এই পাশে একটু জোড়া লাগাই দিবে। কিভাবে জোড়া লাগায়? দুইটা ওয়ার্ডের সাথে, একটা ওয়ার্ড এর সাথে আরেকটা ওয়ার্ড, আরেকটি ওয়ার্ড। আমি এই জায়গায় আমি আরেকটু সহজ করে বলি, সহজ করে লিখি, ব্যাখ্যা না লিখে আরেকটু সহজ করে লিখি, তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবা। দেখো, ওয়ার্ড প্লাস কনজাংশনকে আমি কন লিখি, কঞ্চ এভাবে লিখি, ওয়ার্ড, অর্থাৎ দুটো ওয়ার্ডকে জোড়া লাগাচ্ছে এই জায়গায় কনজাংশন। আবার দুইটা ফ্রেজকেও জোড়া লাগাতে পারে। ফ্রেজ কি ভাইয়া? আপাতত হালকা করে একটু তোমাদেরকে দেখাবো ফ্রেজটা কি, যেহেতু লাগছে 3য় নম্বর ক্লাসে ইন ডিটেলস জানতে পারবা ফ্রেজকেও জোড়া লাগায়। দেখো ভাইয়া, ক্লজকেও জোড়া লাগাইতে পারে, ক্লজ। তার মানে ভাইয়া কনজাংশনের কাজ হলো ওয়ার্ডকে জোড়া লাগাইতে পারে, ফ্রেজকে জোড়া লাগাইতে পারে, ক্লজকেও জোড়া লাগাইতে পারে। একটু করে আমি কয়েকটা এক্সাম্পল দিলে তুমি আরও ভালো বুঝবা, কয়েকটা এক্সাম্পল দিলে আরও ভালো বুঝবা, একটু খেয়াল করো। দেখো, এক নাম্বার একটা দেখো, আই ডোন্ট লাইক টু ইট ফিশ অ্যান্ড মিট টুগেদার। এই জায়গায় আমি একটা লাইন লিখলাম, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না খেতে মাছ এবং মাংস একসাথে। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি ফিশ, এটা একটা খাবারের নাম, মিট এটাও একটা খাবারের নাম। এই দুটো খাবারকে যুক্ত করেছে, দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে, দুটো নাউনকে যুক্ত করেছে কনজাংশন, তার মানে অ্যান্ড একটা কনজাংশন। ঠিক আছে, আমরা যদি আরেকটু দেখি, দেখো, হেল্প মি, সাহায্য করো আমাকে, অ্যাকর্ডিং টু ইউর উইশ অর মাই এক্সপেকটেশন। দেখো, এই জায়গায় বলা হচ্ছে সাহায্য করো আমাকে তোমার ইচ্ছা মতো অথবা আমার প্রত্যাশা মতো। এই জায়গায় দেখো, অ্যাকর্ডিং টু ইউর উইশ, তোমার ইচ্ছা মতো, মাই অথবা আমার প্রত্যাশা অনুযায়ী। ভাই, একের অধিক শব্দ, ছোট্ট করে একটু বলে রাখি, ফ্রেজ কি? একের অধিক শব্দ মানে দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, একত্রে বসলে এবং সেখানে যদি কোনো ফাইনেট ভার্ব না থাকে তাহলে আমরা তাকে ফ্রেজ বলবো। ভাইয়া ফাইনেট ভার্ব তো বুঝি না, তাই একটু ধৈর্য ধরো, দ্বিতীয় ক্লাসে বুঝে যাবা। একের অধিক শব্দ যেখানে কোনো ফাইনেট ভার্ব নাই সেটাই হলো ফ্রেজ। ভাইয়া এখানে মাই এক্সপেকটেশন একের অধিক শব্দ মানে দুইটা শব্দ আছে এবং এখানে কোনো ফাইনেট ভার্ব নাই, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ,
এই যে দেখো অ্যাকর্ডিং টু ইউর উইশ, এটাও একটা ফ্রেজ, একের অধিক শব্দ, কোনো ফাইনাইট ভার্ব নাই। দুইটা ফ্রেজকে যুক্ত করেছে একটা অর, এটাই হলো কনজাংশন। যুক্ত করা, প্রথমে যুক্ত করেছে ওয়ার্ডকে, এখন যুক্ত করেছে ফ্রেজকে। এখন যুক্ত করেছে কাকে? ফ্রেজকে। আমরা যদি আরেকটু দেখি, দেখো আমি আরেকটা লাইন দেখি, I don't know why you don't eat and why you don't go। এখানে বলছে আই ডোন্ট নো, আমি জানি না তুমি কেন খাও না বা এবং কেন যাও না। এই যে দুটো জায়গায় আমি একটা জিনিস খেয়াল করো, এই যে একটা অংশ তুমি কেন খাও না বা তুমি কেন যাও না, এই যে দুটো অংশ, এই অংশের মধ্যে একের অধিক শব্দ আছে। ভাই এখানে একটা ফাইনাইট ভার্বও আছে। এই যে স্যার আমি তো চিনি না, চেনার দরকার নাই, আগামী ক্লাসে চিনবা। এই যে একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা এখন ক্লজ হয়ে গেছে, ক্লজ হয়ে গেছে, এটা একটা ক্লজ। এই দুইটা ক্লজকে যুক্ত করেছে কে? অ্যান্ড। যুক্ত করেছে কে? অ্যান্ড। তার মানে ভাইয়া কনজাংশন মানে দুপাশের সাথে যুক্ত করে, একটা ওয়ার্ডের সাথে ওয়ার্ড যুক্ত করতে পারে, একটা ফ্রেজের সাথে ফ্রেজ যুক্ত করতে পারে, একটা ক্লজের সাথে ক্লজও যুক্ত করতে পারে। এটার নামই কনজাংশন। আমরা একটু সামনে আগাবো, আরও ভালো জানতে পারবা আমরা যখন সেন্টেন্স সম্পর্কে ভালো করে জানবো। জাস্ট একটু বেসিক ডিসকাশন করছি পার্টস অফ স্পিচ, যতটুকু জানা প্রয়োজন তোমার ইংলিশ গ্রামার বা অন্যান্য আদার্স সব কিছু আয়ত্ত করার জন্য, ততটুকু আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। এগুলো আলোচনা করতে গেলে, আমি কনজাংশন নিয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টা শুধু কনজাংশন নিয়ে আলোচনা করা যাবে, 1 ঘন্টা প্রেপোজিশন ভার্ব নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা আলোচনা করা যাবে। বাট আমরা শুধুমাত্র যেগুলো প্রয়োজন, যেগুলো তোমাকে সামনে মুভ করার ক্ষেত্রে বাধা প্রয়োগ করবে, সেই বিষয়গুলো আগে একটু জানিয়ে রাখছি। ইন্টারজেকশন খুবই কম ব্যবহার, একটু করে বলে দেই। সহজ ভাষায় যদি বলি ভাইয়া, সাম স্পেশাল এক্সপ্রেশন, সাম স্পেশাল, এটা আমি বললাম, সাম স্পেশাল এক্সপ্রেশন। ভাইয়া তোমরা অনেক সময় বলো না, এরকম বলো না, একটা গাছের সাথে বাড়ি খেয়েছো, উফ, এই যে উফ বললা না, এটা একটা এক্সপ্রেশন, এটাই ইন্টারজেকশন। একটা অ্যাক্সিডেন্ট তুমি দেখলা, হায় 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 কী হয়ে গেল, এই হায় হায় যেটা বললা সেটাই ইন্টারজেকশন। কেউ একজন মারা গেল শুনলা, আহ সে আর বেঁচে নেই, বলি না আমরা, এই আহ, এটাই হলো ইন্টারজেকশন, একটা এক্সপ্রেশন দেওয়া। সাব্বাস তুই অনেক ভালো করছিস, এই সাব্বাসটাই হলো ইন্টারজেকশন। আমরা একটু কয়েকটা ইন্টারজেকশনের ব্যবহার একটু দেখি। যেমন এলাস দুঃখ প্রকাশ করে, ইন্টারজেকশনের পরে এই যে এরকম একটা চিহ্ন ব্যবহার করে থাকি আমরা, ঠিক আছে? এলাস হি ইজ নো মোর, মানে এটা দুঃখ প্রকাশ করছে, হায় হায় সে আর বেঁচে নেই। দেখো আমরা আরেকটা বলি, দেখো ব্রাভো, ব্রাভো, ঠিক আছে, ইউ আর ডুইং ওয়েল, এই তুমি অনেক ভালো করছো। আমরা বলি সাব্বাস তুমি অনেক ভালো করছো, আমরা বলি ওয়াও, এই যে ওয়াও বললাম, এটাই ইন্টারজেকশন। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এটার ব্যবহার, বা এটা খুব কম প্রয়োজন হবে তোমার এই ইংরেজি চলার ক্ষেত্রে জানার জন্য। আমি এতটুকু জানিয়ে রাখলাম। তাহলে আমরা একটু রিপিট করি, মুখে মুখে রিপিট করবো। পার্টস অফ স্পিচ কি? একটা স্পিচের প্রতিটা ওয়ার্ডকে এক একটা পার্টস অফ স্পিচ বলে, স্পিচের এক একটা অংশ। এই পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা নাউনকে বলছি কোনো কিছুর নাম, এই নামের পরিবর্তে যা বসে প্রোনাউন। তাহলে নাউন প্রোনাউন একই জিনিস, নাউন যা করে প্রোনাউনও তা করে, নাউন যেখানে বসে প্রোনাউনও সেখানে বসে, নাউনকে যে মডিফাই করে প্রোনাউনকে সে মডিফাই করে। তাহলে নাউন প্রোনাউন সেম। এবার আসো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, দুটোর কাজেই তথ্য দেওয়া, ইনফরমেশন দেয়। অ্যাডজেক্টিভ ইনফরমেশন দেয় শুধুমাত্র নাউন প্রোনাউন সম্পর্কে, আর অ্যাডভার্ব ইনফরমেশন দেয় ভার্ব সম্পর্কে, অ্যাডজেক্টিভ সম্পর্কে, অ্যাডভার্ব নিজের সম্পর্কে নিজে, প্রেপোজিশন সম্পর্কে, সেন্টেন্স সম্পর্কে, অর্থাৎ নাউন প্রোনাউন ছাড়া বাকি সকল কিছু সম্পর্কে তথ্য দেয় অ্যাডভার্ব। প্রেপোজিশন সম্পর্কে স্থাপন করে, এটার সাথে এটা রিলেট করে দেয়। প্রেপোজিশন কার পূর্বে বসে? নাউন প্রোনাউনের পূর্বে বসে। কনজাংশনের কাজ কি?
কনজাংশনের কাজ দুটো ওয়ার্ডকে যুক্ত করে, দুটো ফ্রেজকে যুক্ত করে, দুটো ক্লজকে যুক্ত করে, সংযোগ করে। আমরা যখন সেন্টেন্স পড়বো আরও ভালোভাবে কনজাংশনটা শিখবো, এটা দরকার আছে ভাইয়া। ইন্টারজেকশন মানে সাম স্পেশাল এক্সপ্রেশন, যেমন ব্রাভো, অ্যালাস, ওয়াও, এগুলো খুব সহজে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা জানো আমাদের অফলাইন ব্যাচ চট্টগ্রামের চকবাজারের মতি টাওয়ারে রয়েছে। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও অনলাইনে ফ্রি ক্লাসগুলো করার জন্য। অফলাইনেও তোমরা চলে আসতে পারো আমাদের ঠিকানা চকবাজারে। পাশাপাশি আমাদের অনলাইন ব্যাচও আছে, তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে সকল তথ্য পেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে বলো হোয়াটসঅ্যাপে যুক্ত করে দেওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। বেসিক ক্লাস 2 অবশ্যই দেখবে এবং এই ক্লাসগুলো দেখে উপকৃত হলে তোমার বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।